নির্বাচনের দিন বা তার আগে গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের। আজকে যেটা আমাদের হাতে দেবে কমিশন, সেটা তাদের বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, কাজ এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে। ইসির সঙ্গে আলোচনা করে তফসিল ঘোষণার আহ্বান। আলাপ আলোচনায় সনদ তৈরি করে বাস্তবায়ন প্রক্রিয়া সরকারকে সুপারিশ করেছি এবং আমরা আশা করি সরকার সেগুলো দ্রুত বাস্তবায়ন করবেন। যার যার অবস্থানে অনড় রাজনৈতিক দলগুলো। আলোচনা তো 4-5 দিন হয়েছে, কিন্তু যাহা আলোচনা করিলাম তাহা এখানে নাই। গণভোটকে জাতীয় নির্বাচনের আগে করতে হবে এবং সেটা আগামী নভেম্বরেই এই নির্বাচনটা সম্পন্ন করতে হবে। আমরা এটিকে জুলাই সনদ বাস্তবায়নের একটি ভালো অগ্রগতি হিসেবে দেখি। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম। শিরোনামে এছাড়াও থাকছে লগি বৈঠা ফাঁসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে রাজনৈতিক ঐক্যের ডাক, বর্বরতার বিচার হবে বললেন রিজভী। টঙ্গীতে ইমামকে অপহরণের ঘটনা মিথ্যা, গা ঢাকা দেন নিজেই, জানালো পুলিশ। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ। সংশোধিত শ্রম আইনে বিনিয়োগ রপ্তানিতে বাধা দেখছেন ব্যবসায়ীরা, বন্দরের শুল্ক বাড়ানোর সমালোচনা। নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে আলোচনায় মুসলিম প্রার্থী জোহরান মামদানি, প্রবাসীদের সঙ্গে বামদেরও সমর্থন। এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ফিরতে মরিয়া বাংলাদেশ, সফরকারীদের ঐচ্ছিক অনুশীলন, বিশ্রামে টাইগাররা। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদ। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি সানজিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। বিশেষ আদেশ জারি করে নির্বাচনের আগে কিংবা নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে ঐকমত্য কমিশন। বলা হয় আগামী সংসদ প্রথম 9 মাসে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে তা বাস্তবায়ন করবে। গণভোটের রায় আগামী নির্বাচিত সরকার উপেক্ষা করবে না বলেও আশা ঐকমত্য কমিশনের। দীর্ঘ 9 মাসের সংলাপের মধ্যে দিয়ে অবশেষে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত সুপারিশমালা সরকারের কাছে হস্তান্তর করল ঐকমত্য কমিশন। এই সময় প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদের বাস্তবায়ন নতুন বাংলাদেশের পথ দেখাবে। অতীত থেকে মুক্ত হতে চাই, নতুনভাবে বাংলাদেশ গড়ার কাছে নিযুক্ত হতে চাই, সেটার পথ দেখাবে আমাদের এই সনদের বাস্তবায়ন কিভাবে হবে তার উপরে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, কোন সুপারিশ অধ্যাদেশের মাধ্যমে আর কোনটি আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে তা স্পষ্টভাবে আলাদা করে দেওয়া হয়েছে। গণভোট অনুষ্ঠানের ব্যাপারে আমরা কমিশনের পক্ষ থেকে সরকারকে কোনো সুনির্দিষ্ট সময় বেঁধে দেইনি। আমরা বলেছি যে সরকার এই আদেশ জারির পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবেন। আগামী সংসদ প্রথম 270 দিন নিয়মিত কাজের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। এ সময়ের মধ্যে গণভোটে পাশ হওয়া প্রস্তাবগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করবে। ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে। বাস্তবায়ন প্রক্রিয়ার আলোচনায় গণভোট এসছে এবং গণভোটের ক্ষেত্রে আমাদের প্রস্তাবটা হচ্ছে সবকিছু জনগণের কাছে নিয়ে যান। জনগণ যদি বলেন তাহলে তারা সেই জনগণের রায় পাবার পরে রাজনৈতিক দল তার ভূমিকা নির্ধারণ করবে। আমার মনে হয় না কোনো রাজনৈতিক দল জনগণের রায় পাওয়া জিনিসকে কেবলমাত্র নিজস্ব দলীয় অবস্থান থেকে বিবেচনা করবেন, এটা আমরা মনে করছি না। কনস্টিটিউশন পাওয়ারের এক্সারসাইজটা হচ্ছে যে রেগুলার পার্লামেন্টে যে অথরিটিটা নাই সেই অথরিটিটা দেওয়া হচ্ছে। সনদে স্বাক্ষরের সময় আছে আর মাত্র 3 দিন। এনসিপি সহ বাকি দলগুলো স্বাক্ষর করতে চাইলে এর মধ্যেই করতে হবে বলেও জানান তিনি। এনসিপির সাথে আমাদের অনানুষ্ঠানিক যোগাযোগেরই এক পর্যায়ে সকলের উপস্থিতিতেই প্রায় মিডিয়ার উপস্থিতিতে আলোচনা হয়েছে।
এখন বাস্তবায়ন প্রক্রিয়া তো আমরা উপস্থাপন করলাম। আমি আশা করি যে তারা সেটা দেখবেন, বিবেচনা করবেন এবং স্বাক্ষর করবেন। নোট অফ ডিসেন্ট নিয়ে সরকারকে জনরায় নেওয়ার পরামর্শ দিয়েছে কমিশন। এরপর এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে। ঐকমত্য কমিশন এমন 48টি বিষয়ে জনগণের সম্মতি অসম্মতিকে বেশি গুরুত্ব দিচ্ছে। আমরা যেহেতু সকল রাজনৈতিক দলকে দিচ্ছি। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। ঐকমত্য কমিশন জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। জানান, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যাপারে অনড় তাদের দল। এছাড়া আরপিওর সাম্প্রতিক সংশোধনী সম্পর্কে এবার আইন উপদেষ্টার কাছে আপত্তি জানিয়েছে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দলের গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি কথা হয় আগামী নির্বাচন নিয়ে। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গণভোট নিয়ে ঐকমত্য কমিশনের সুপারিশের প্রতিক্রিয়া জানান তিনি। নির্বাচনের দিন 2টা ব্যালটের মাধ্যমে গণভোট হবে। নির্বাচন প্রার্থীর পক্ষে ভোট প্রদান করা হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা বিএনপির প্রথম দিন থেকে অবস্থান, এখনো সেই অবস্থানে কোনো পরিবর্তন হয়নি, আগামী দিনেও সেটা কোনো পরিবর্তন হবে না। এদিকে আইন উপদেষ্টার সাথে সচিবালয়ে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ঐকমত্য কমিশন চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ায় ধন্যবাদ জানান তিনি। ঐকমত্য কমিশনের প্রস্তাব স্বয়ংক্রিয় সংবিধানে যুক্ত করার সুপারিশকে হাস্যকর বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। কমিশনের সমালোচনা করতে চাইলাম, কারণ নির্বাচন সংশ্লিষ্ট যে সংস্কার কমিশন গঠিত হয়েছিল তারা এই বিষয়ে আমাদের সাথে কোনো আলোচনা করেনি এবং সংস্কার কমিশনের জাতীয় ঐকমত্য কমিশনও এই বিষয়টি কোনো আলোচিত হয়নি। এই বিষয়ে কোনো ঐকমত্য প্রতিষ্ঠা হয়নি। তো এই বিষয়ে হঠাৎ করে নির্বাচন সংস্কার কমিশন একটা বিষয় আরোপ করবে বা ইম্পোজ করবে, সেটা সঠিক হয়নি। আইনানুগ ও সাংবিধানিক ভিত্তি বিবেচনায় সরকার এ বিষয়ে সিদ্ধান্তে আসবে বলেও প্রত্যাশা বিএনপি নেতাদের। কিন্তু যাহা আলোচনা করিলাম তাহা এখানে নাই। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। নির্বাচনের আগেই নভেম্বরের মধ্যে গণভোটের দাবিতে অনড় জামায়াত। গণপ্রতিনিধিত্ব আদেশ, জোটে ভোট করলে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে এমন বিধান বহাল রাখার দাবি জানিয়ে এ বিষয়ে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে দলটি। মঙ্গলবার 18 দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনে আসে সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের নেতৃত্বে জামায়াতের 7 সদস্যের প্রতিনিধি দল। নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করেন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। আমরা বলেছি উই আর অলওয়েজ রেডি টু গিভ অল কাইন্ডস অফ কোঅপারেশন টু ইলেকশন কমিশন। আমরা এটা দিতে থাকবো, কিন্তু সেই নির্বাচনটা আমাদেরকে সুষ্ঠু করতে হবে। স্পেশালি আমরা 18টা দফার মধ্যে গণভোটকে জাতীয় নির্বাচনের আগে করতে হবে এবং সেটা আগামী নভেম্বরেই এই নির্বাচনটা সম্পন্ন করতে হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশমালা পর্যালোচনা করে তাতে স্বাক্ষর করার সিদ্ধান্ত নেবে এনসিপি, এমনটি জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার বিকেলে রাজশাহীতে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। বলেন, সুপারিশমালায় বেশ কিছু ভাষাগত অস্পষ্টতা রয়েছে, তাই পর্যালোচনা করতে সময় নিচ্ছে এনসিপি। গণভোটের সিদ্ধান্ত সন্তোষজনক বলেও মন্তব্য করেন সার্জিস। বলেন, নির্বাচনের আগে এই ভোট হলে তা দলীয় প্রভাব মুক্ত থাকবে। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে চূড়ান্ত খসড়াটি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে, আমরা এটিকে জুলাই সনদ বাস্তবায়নের একটি ভালো অগ্রগতি হিসেবে দেখি। ভাষাগত কিছু অস্পষ্টতা এখনো আছে, ওই ভাষাগত স্পষ্টতাগুলো যদি অন্তর্বর্তীকালীন সরকার এবং ঐকমত্য কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়, তাহলে আমরা খুব শীঘ্রই এনসিপি আমাদের দলের মধ্যে আলোচনার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত জানাবো যে আমরা কবে কিভাবে জুলাই সনদে স্বাক্ষর করতে পারি। এবার জেডএসআরএম নির্বাচনের পথে। সঙ্গে জড়িত থাকায় আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। নিউজ 24-কে সাক্ষাৎকারে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
শফিকুল আলম। তিনি বলেন, আওয়ামী লীগের বিষয়ে আন্তর্জাতিক কোনো চাপ বা সুপারিশ নেই। বিস্তারিত জানাচ্ছেন মারুফা রহমান। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, সারা দেশে চলছে নির্বাচনের প্রচারণা। জনমনেও আশা, এবার নির্বিঘ্নে ভোট দিয়ে নিজের ভোটাধিকার প্রতিষ্ঠা করবেন তারা। কিন্তু তারপরও কোথায় যেন একটা অজানা আশঙ্কা। আসলেই সময় মতো সবার অংশগ্রহণে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে তো? প্রধান উপদেষ্টার প্রেস সচিব নিশ্চিত করছেন, ফেব্রুয়ারিতেই একটি উৎসব মুখর নির্বাচন হবে বাংলাদেশে। আমরা তো বারবার বলছি যে এই বিষয়ে চিফ অ্যাডভাইজার কমিটেড, ইন্টারিম গভর্নমেন্টের পুরো অ্যাডমিনিস্ট্রেশন কমিটেড। আমরা ইলেকশনটা ঠিক 15 ফেব্রুয়ারির মধ্যে ইলেকশনটা হবে এবং আমাদের যথেষ্ট প্রিপারেশন আছে। প্রতিনিয়ত এই প্রিপারেশনটা যাচাই করা হচ্ছে, স্ক্রুটিনাইজ করা হচ্ছে, রিভিউ করা হচ্ছে। যদি গভর্নমেন্টের মাথার মধ্যে যদি ভোট রিগিং এর চিন্তা না থাকে, ওই ভোট ভালো হতে বাধ্য। আমরা ভোট কেন্দ্রকে সিকিউরিটি দেওয়ার জন্য 8 লক্ষর মতো পুলিশ, আনসার, তারপরে হচ্ছে কোস্টগার্ড, বিজিবি, তারপরে অন্যান্য সিকিউরিটি ফোর্সের এরা থাকবে, আর মিলিটারি থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা গণ অভ্যুত্থানের পর থেকে জোরে সোরে শোনা গেলেও ছোট দলগুলো তেমন পাত্তা পাচ্ছে না বড় দলগুলোর কাছে। সেক্ষেত্রে সবার অংশগ্রহণ এবং প্রতিনিধিত্ব কি শেষ পর্যন্ত নিশ্চিত হবে? সবাই খুব ভালো স্বতঃস্ফূর্তভাবে ইলেকশন করবেন এবং ইলেকশনটা খুব বাংলাদেশের ইতিহাসে একটা বেস্ট ইলেকশন হবে। এনসিপির সাথে যে কিছুটা দূরত্ব যদি হয়ে থাকে, সেটাও এটা আমার মনে হয় যে এটা ঠিক হয়ে যাবে। আওয়ামী লীগকে কি নির্বাচনে অংশগ্রহণের কোনো সম্ভাবনা আছে কিনা আওয়ামী লীগের? আমি এখন তো দেখছি না। আমি জানি না পরবর্তীতে যখন পলিটিক্যাল পার্টি লিডাররা আসবেন তারা, বাট আমার মনে হয় না, কেননা ওদের তো সত্যিকার অর্থে সোজা বাংলা বলে না, ওদের খাসরত ঠিক হয় নাই। কোনো মিটিংয়ে কোনো বিদেশি ডিগনিটারি এসে স্যারকে বলে নাই যে আওয়ামী লীগকে তুমি ইলেকশনের একটা পথ করে দাও, ওদেরকে ইলেকশন আনার। কেউ না, কারণ সবাই তো জানে তারা কি ক্রাইমটা করেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব মনে করেন, নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই উৎসবের আমেজে ফিরবে দেশ, শুরু হবে গণতন্ত্রের নতুন অভিযাত্রা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। আজ ভয়াল 28 অক্টোবর। বিএনপি ক্ষমতায় গেলে 2006 সালের এই দিনের লগি বৈঠা দিয়ে নৃশংসতা ও 2023-এর নয়াপল্টনে আওয়ামী বর্বরতার বিচার করবে, এমন মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিচারের অপেক্ষায় 2023 সালে নয়াপল্টনে শহীদ যুবদল কর্মী শামীম মোল্লার পরিবার। সাইফুল ইসলামের বিশেষ রিপোর্ট। 2006 সালের 28 অক্টোবর ছিল বিএনপি জামায়াতের নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের শেষ দিন। সেদিন ঢাকার পুরানা পল্টন ও বাইতুল মোকাররম এলাকায় বিএনপি জামাতের শান্তিপূর্ণ কর্মসূচিতে লগি বৈঠার তাণ্ডবে 6 জন, সারা দেশে প্রাণ হারান আরও 9 জন। ভয়াল সেই দিনে লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা, যা সারা দেশে সমালোচনার ঝড় তুলেছিল। 2023 সালের 28 অক্টোবর একই কায়দায় নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে হামলা চালায় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ। সেদিন বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের ভেতরে আশ্রয় নিলে সেখানেও হামলা চালায় পুলিশ। যারা হামলায় জড়িত ছিল আমরা প্রত্যেকের বিচার দাবি করছি। আওয়ামী লীগ ফ্যাসিস্ট লীগ চেয়েছিল যাতে আমরা ম্যাসাকার করি, কিন্তু আমরা করি নাই। এটাই আমাদের রাজনৈতিক অর্জন। শেখ হাসিনার পালিত সন্ত্রাসীরা, শেখ হাসিনার পুলিশ লীগ আমাদের উপর অতিরিক্ত হামলা করেছিল। 2023 সালের 28 অক্টোবর পুলিশের গুলি, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেডের সামনে দাঁড়িয়ে লড়াই করেছিল ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অসংখ্য নেতাকর্মী আহত হয় সেদিন। পুলিশের গুলিতে প্রাণ হারান যুবদল কর্মী শামীম মোল্লা। আমাদের হাজারের অধিক নেতাকর্মী আহত হলো, গ্রেপ্তার হলো, একজন নিহত হলো। যে নেতাকর্মীদের উপর যেভাবে হামলা, গুম, খুন শেখ হাসিনা করেছিল, সেইটার জন্য শেখ হাসিনার একদম সর্বোচ্চ যে বিচার হওয়া দরকার সেই বিচার দাবি করছি। 2 বছর পেরিয়ে গেলেও পুলিশের গুলিতে প্রাণ হারানো যুবদল কর্মী শামীম মোল্লার বাবা এখনো ছেলের শোকে কাতর। আর শামীম মোল্লার স্ত্রী চান স্বামী হত্যার বিচার। 28 অক্টোবর যারা শেখ হাসিনার লগে জড়িত ছিল, আমি তাদেরও বিচার চাই, শেখ হাসিনারও বিচার চাই। আবার ছেলে পুলিশের বাইরে গুলি করে
আমি আর বিচার চাই, আমার চলার রাস্তা নাই। 28 অক্টোবর যুবদল কর্মী হত্যা মামলার বাদী জানিয়েছেন, কিছু আসামি গ্রেফতার হলেও অনেকেই এখনো ধরাছোঁয়ার বাইরে। এই শামীম হত্যা মামলার সকল আসামিকে গ্রেফতার করবে, আইনের মাধ্যমে তাদেরকে কঠিন থেকে কঠিনতর বিচার হোক। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন, 2006 ও 2023 সালের 28 অক্টোবর শেখ হাসিনার নির্দেশেই নৃশংস হামলা হয়েছিল। লগি বৈঠা দিয়ে আঘাত করে করে মানে পড়ে যাওয়ার পরেও সেই লাশের উপর দাঁড়িয়ে নানা ধরনের তারা নৃত্য সেখানে করে উল্লাস করেছে। যারা নিষ্ঠুরতম অপরাধগুলো করেছেন, হত্যা করেছেন, সেটা মানে আইনি প্রক্রিয়ায় আইন যেভাবে অপরাধের শাস্তি নির্ধারণ করেছে সেই প্রক্রিয়াতেই হবে। বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে এমন দিন যেন আর না ফিরে আসে বলছেন বিএনপি নেতাকর্মীরা। বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি, এখানেই 2023 সালের 28 অক্টোবর সমাবেশের জন্য মঞ্চ তৈরি করেছিল বিএনপি এবং শান্তিপূর্ণভাবেই তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে দুপুরের দিকে অতর্কিত হামলা চালায় পুলিশ। সেদিনের হামলার ঘটনায় আহত হয় অসংখ্য নেতাকর্মী। বিএনপি বলছে, সেদিনের হামলায় যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সাইফুল ইসলাম, নিউজ 24, নয়াপল্টন, ঢাকা। 28 অক্টোবরের লগি বৈঠার ঘটনার মধ্য দিয়েই শেখ হাসিনার ফ্যাসিবাদের প্রকাশ ঘটেছিল, যার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজন রাজনৈতিক ঐক্য। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় এই আহ্বান উঠে আসে। 2006 সালের 28 অক্টোবর নয়াপল্টনে সহিংসতার ঘটনা ঘটে। এর 19 বছর পূর্তিতে দিনটিকে আওয়ামী ফ্যাসিবাদের উত্থান হিসেবে আখ্যা দিয়ে এই আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। সভায় বক্তারা সেই দিনের নৃশংসতার কথা স্মরণ করে আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেন। ডিসকাশন এবং আলোচনার সমালোচনার মধ্যেও কোন কোন জায়গায় একটা সিম্পল পয়েন্টে আবার আমাদেরকে একত্রিত থেকে আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমাদের বাঁচাতে হবে। আমরা যেন এটার কোনো কিছু যেন পুনরাবৃত্তি না হয়, ফ্যাসিস্টদের যেন কোনো পুনরাবৃত্তি না হয়। ওরা যা যা করেছে তার পাল্টা কাজগুলো আপনাদের করতে হবে। এখানে আমি সবার উদ্দেশ্যেই আমি এখানে বলছি। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বন্ধু রাষ্ট্র, দাতা দেশ ও উন্নয়ন সংস্থাগুলোর কোনো সংশয় নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বলেন, নির্বাচন বিতর্কিত হয় এমন কাউকে পর্যবেক্ষণে ডাকবে না সরকার। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। জানান, চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রসহ অন্য দেশের উদ্বেগের কোনো কারণ নেই। পরাশক্তিদের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রেখে চলবে ঢাকা। সুযোগ পেয়েও আওয়ামী লীগের 3 নির্বাচনের বিষয়ে দিল্লির অবস্থান নিয়ে দেশটির পররাষ্ট্র সচিবকে ঢাকার সাংবাদিকরা প্রশ্ন না করায় ক্ষোভ প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা চাইবো যে আমরা তো একেবারে ফ্রি, ফেয়ার, ট্রান্সপারেন্ট একটা ইলেকশন করতে বদ্ধপরিত। কাজেই যারা পর্যবেক্ষক হিসেবে আসতে চায় আমরা অবশ্যই তাদেরকে এনকারেজ করবো। তবে আমরা চাই না যে পর্যবেক্ষকদের আড়ালে কেউ শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্নাম করার জন্য আসলে আমরা চাইব না। ভোটের আগেই সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে, ফের জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, প্রতিটি ভোট কেন্দ্রে নিয়োজিত থাকবে 13 জন আনসার সদস্য। তাদের মধ্যে 4 জনের কাছে থাকবে অস্ত্র। মঙ্গলবার সকালে রাজধানীর খিলগাঁওয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনে সবচেয়ে বেশি আনসার সদস্য নিয়োজিত থাকবে। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা আনসার বাহিনীর যাতায়াতের ভোগান্তি লাঘবে কাভার্ড ভ্যান, বাস সহ 31টি পরিবহন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। রোলই কিন্তু ইলেকশনের সময় সবচেয়ে ভাইটাল রোল প্লে করবে এরাই। ইলেকশন যতই ঘনে আসবে উদ্ধার আরো বাড়তে থাকবে এবং একসময় দেখবেন যে বাইরের কোনো হাতিয়ার নেই। গাজীপুরের টঙ্গী থেকে খতিব ও পেশ ইমাম মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজিকে অপহরণের ঘটনা মিথ্যা। তিনি নিজেই গা ঢাকা দিয়েছিলেন, এমন তথ্য জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মিয়াজের দাবি করা বক্তব্যের সাথে মিল পাওয়া যায়নি। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, গুম বা অপহরণ গুরুতর অপরাধ। এই নাটকের পেছনের কারণ অনুসন্ধান করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ তাদের। গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার টেন্টি বাজার জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজির গতিবিধির সিসি ক্যামেরার ফুটেজ এটি। তিনি
তিনি দাবি করেছিলেন গত 22 অক্টোবর সকাল 7টার দিকে টঙ্গীর একটি ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে অপহরণ করে একটি অ্যাম্বুলেন্সে তোলা হয়। তবে ফুটেজ পর্যবেক্ষণে তার বক্তব্যের কোনো প্রমাণ মেলেনি। ওই দিন তিনি সকালে ঘর থেকে বের হয়ে মসজিদে যান এবং সেখান থেকে টঙ্গী কালীগঞ্জ সড়ক দিয়ে কালীগঞ্জের দিকে রওনা হন। আরও 4টি ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায় মহিবুল্লাহ পাম্পের সামনে দিয়ে দ্রুত হেঁটে যাচ্ছেন। অপহরণের কোনো ঘটনা দেখা যায়নি। এই সিসি ক্যামেরার ফুটেজের বিষয়টি ধরা পড়ার পর মহিবুল্লাহ মিয়াজি স্বীকার করেন তাকে কেউ অপহরণ করেনি। এটা কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই, খালি যা মাথায় আসতেছে তা করতেছি। এদিকে মঙ্গলবার গাজীপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহিরুল হক চৌহান জানান, নিজেকে মানসিকভাবে অসুস্থ বলে দাবি করছেন মহিবুল্লাহ। তবে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার পেছনে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। মানসিক কিছু সমস্যার কারণে আমি এই ঘটনাটা করেছি, কিন্তু স্টিল আমরা মনে করি জিনিসটা অবসকিউর। এখানে কারো ইন্ধন আছে কি নাই এটা আমাদের কাছে স্পষ্ট না। এই বিষয়গুলি পরবর্তীতে আপনাদেরকে স্পষ্ট করা হবে। অপরাধ বিশেষজ্ঞ ও সমাজবিজ্ঞানীরা বলছেন, গুম খুন গুরুতর মানবাধিকার লঙ্ঘন। এমন ঘটনা সাজানোর পেছনের কারণ অনুসন্ধান জরুরি। যারা গুমের নাটক করবে এর পিছনে রহস্য উদ্ঘাটন করে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা দরকার। যে গুম খুনের প্রসঙ্গটা নিয়ে নাটক চলে না, অপহরণের প্রসঙ্গগুলো নিয়ে রাজনীতি চলে না, এটা বন্ধ করা প্রয়োজন। গুম বা অপহরণের নাটক যারা সাজিয়েছেন তাদের আইনের আওতায় আনার তাগিদ বিশ্লেষকদের। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। সংশোধিত নতুন শ্রম আইন কার্যকর হলে দেশে বৈদেশিক বিনিয়োগ কমবে, রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে ও শিল্প খাতে অস্থিরতা তৈরি হবে, এমন আশঙ্কা করছে পোশাক খাতের সংগঠনের নেতারা। দুপুরে বিজিএমইএ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা চট্টগ্রাম বন্দরের সাম্প্রতিক মাশুল বৃদ্ধির সিদ্ধান্তকে অযৌক্তিক আখ্যায়িত করেন। জানান, গত 1 বছরে 258টি কারখানা দেশে বন্ধ হয়েছে। শ্রমিক অধিকারের দাবিতে আন্দোলনের জেরে বারবার উৎপাদন বন্ধ হয়েছে তৈরি পোশাক খাতে। এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। গেল বছরের অচলাবস্থা কাটিয়ে যখন স্থিতিশীল হতে শুরু করেছে শিল্প খাত, ঠিক তখনই মাত্র 20 জন শ্রমিক নিয়ে ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগের সিদ্ধান্তে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে, এমন সতর্ক বার্তা এসেছে ব্যবসায়িক সংগঠনগুলোর কাছ থেকে। বাংলাদেশ যদি এমন অযৌক্তিক শ্রম আইন কার্যকর করে তাহলে বৈদেশিক বিনিয়োগ কমবে, রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে, শিল্পে অস্থিরতা তৈরি হবে। অন্যদিকে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা না বাড়িয়ে একসঙ্গে 41% মাশুল বাড়ানোর সিদ্ধান্তেও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, এতে প্রতিযোগিতা হারাবে রফতানি বাণিজ্য। তারা যদি এফিশিয়েন্ট হয়, তারা তো অলরেডি এই আনএফিশিয়েন্ট পরিস্থিতিতে যদি 2000 কোটি টাকা প্রফিট করতে পারে তাহলে তো আরো অনেক বেশি প্রফিট করতে পারবে। তারপরেও কেন 41%? উচ্চ সুদহার, জ্বালানি সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতার জন্য যখন ব্যবসায় ব্যয় বাড়ছে, তখন কোনো বাণিজ্য চুক্তি ছাড়াই এলডিসি গ্রাজুয়েশন দেশকে আরো চাপে ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করছে ব্যবসায়ীরা। কার প্ররোচনায় বা কার কারণে কর্মকর্তা কর্মচারী শব্দ দুইটা ঢুকলো, এটা আমাদের জানা দরকার। কোনো বাণিজ্য সংগঠন বলছে না যে এটাকে বাদ দিতে হবে, আমরা গ্র্যাজুয়েট হতে চাই না। কেউ বলছে না 5 বছর, 3 বছর ন্যূনতম। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শিল্প খাতে স্থিতিশীলতা আনতে হলে উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করেই নীতি নির্ধারণ করা জরুরি। বা অর্থের বিনিময়ে কোনো মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। আরে আন্তর্জাতিক সংবাদ। নিউ ইয়র্কে চলছে মেয়র নির্বাচনের আগাম ভোট গ্রহণ। এরই মধ্যে শহরের সর্বোচ্চ পদে পৌঁছানোর দোরগোড়ায় দাঁড়িয়ে মুসলিম মেয়র প্রার্থী জোহরান মামদানি। সমর্থন কুড়িয়েছেন প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি প্রভাবশালী বামপন্থী নেতাদেরও। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেরও আলোচনার কেন্দ্রে মামদানি। দল
পর্যায়ে করা নাড়ছে নিউ ইয়র্ক সিটি নির্বাচন। আগামী 9 নভেম্বর চূড়ান্ত ভোট, তার আগে চলছে আগাম ভোট। তবে শহরটির সর্বোচ্চ পদের এই লড়াইয়ে শেষ হাসিটা কে হাসবেন সেই দিকেই এখন নজর সবার। গণমাধ্যমের তথ্য আর জনমত সমীক্ষায় এ দৌড়ে এগিয়ে আছেন একমাত্র মুসলিম ও ডেমোক্রেটিক প্রাইমারি জয়ী দলটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি। এরই মধ্যে 48% ভোটারের পছন্দের তালিকায় রয়েছেন তিনি। অপরদিকে প্রতিদ্বন্দ্বী কুওমো 28% আর স্লিওয়ারের অবস্থান 18%। এরই মধ্যে স্মরণকারের অন্যতম বড় শোডাউনও করেন মামদানি। এ সমাবেশে 20,000-এর বেশি মানুষ অংশ নেন, যোগ দেন বিপুল সংখ্যক বাংলাদেশীয়। এই অবস্থায় মামদানির এত জনপ্রিয়তা নিয়ে জনমনে জন্ম দিয়েছে ব্যাপক আগ্রহ। বাংলাদেশি ও মুসলিমদের পাশাপাশি এরই মধ্যে সমর্থন পেয়েছেন প্রভাবশালী বামপন্থী নেতাদেরও। তবে তার এ জনপ্রিয়তার পেছনে রয়েছে বেশ কিছু কারণ। গণমাধ্যমের তথ্য বলছে, ভারতীয় বংশোদ্ভূত মুসলিম হিসেবে তিনি প্রবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর কণ্ঠস্বর হিসেবে ইতোমধ্যে বেশ পরিচিতি অর্জন করেছেন। মার্কিন রাজনীতিতে সাহসের সঙ্গে ফিলিস্তিনের পক্ষে কথা বলে তরুণ সমাজে ব্যাপক সমর্থন পেয়েছেন। এছাড়া ভাড়া নিয়ন্ত্রণ, বিনামূল্যে গণপরিবহন, স্বাস্থ্যসেবা ও অভিবাসীদের অধিকার রক্ষায় বেশ সক্রিয় তরুণ এ রাজনীতিবিদ। তবে মামদানিকে ঘায়েল করতে মুসলিম পরিচয় সামনে আনছেন বিরোধীরা। এছাড়া নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর মতো অভিজ্ঞ রাজনীতিকের বিরুদ্ধে এই লড়াই তার পেছনে শুধু ধনকুবের ও পুরো ইসরায়েল লবি নয়, যুক্ত আছেন ট্রাম্পও। তাই জয় ছিনিয়ে আনা খুব একটা সহজ নয় বলেও মত অনেকের। অন্যদিকে 9/11-এর পর থেকে মার্কিন সমাজ, বিশেষ করে নিউ ইয়র্কে মুসলমানরা সন্দেহভাজন হয়ে দিন যাপন করছে। এই শহরেরই সর্বোচ্চ পদের এই লড়াইয়ে মামদানি জয় লাভ করলে নতুন ইতিহাস তৈরি হবে। আফরিন মৌ, নিউজ 24। এবারে খেলার সংবাদ। সিরিজ বাঁচানোর মিশনে কাল দ্বিতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ব্যাটাররা ফর্মে না থাকাটাই এই ম্যাচে টাইগারদের মাথা ব্যথার বড় কারণ। অন্যদিকে ব্যাটে বলে দুর্দান্ত ফর্মে থাকা ক্যারিবীয়দের সামনে সিরিজ জয়ের হাতছানি। গুরুত্বপূর্ণ এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। চট্টগ্রাম থেকে আবরার আলদায়ানের রিপোর্ট। প্রথম টি-20-র আগে সংবাদ সম্মেলনে উইন্ডিজ ক্যাপ্টেন শাই হোপ বলেছিলেন, ফরম্যাট যেটাই হোক তাদের লক্ষ্য একটাই, বাংলাদেশকে হারানো। কথা কাজের মিল ক্যারিবিয়ানরা রাখলেও বাংলাদেশ অধিনায়ক লিটন দাস ও তার দল তাদের দেয়া কথা রাখতে 16 আনাই ব্যর্থ। প্রথম টি-20-তে ব্যাটারদের দায়িত্বহীনতার কারণে ম্যাচ হেরে ব্যাকফুটে টাইগাররা। যে সাইফ হাসান, তানজিদ তামিম, শামীম পাটোয়ারিদের উপর প্রত্যাশা ছিল সবার, তারা তার ছিটে ফুটাও পূরণ করতে পারেনি। তবে সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় নেই লিটন দাসের দলের। ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টে উন্নতি প্রয়োজন ফিল সিমন্সের দলের। এছাড়া ফিল্ডিং এ হাফ চান্সগুলিকে কাজে লাগাতে পারলে জয় সম্ভব বাংলাদেশের। অন্যদিকে প্রথম ম্যাচ জিতে অনেকটাই নির্ভর ক্যারিবিয়ানরা। মঙ্গলবার ঐচ্ছিক অনুশীলনে দলের ব্যাটার বোলারদের নিয়ে সাগরিকায় ঘাম ঝরিয়েছেন হেড কোচ ড্যারেন সামি। তবে এদিন টিম হোটেলে বিশ্রামে ছিল বাংলাদেশ দল। বাংলাদেশ দলের টপ অর্ডার থেকে মিডল অর্ডার কেউই দায়িত্ব নিয়ে খেলতে পারছেন না। দলের প্রয়োজনে ইনিংস বড় করতেও ব্যর্থ, জানিয়ে বিরক্ত অধিনায়ক লিটন দাস। তবে দ্বিতীয় টি-20-র আগে এরপরও ভক্ত সমর্থকরা আশা করছেন ভালো করবেন বাংলাদেশের ব্যাটাররা, সিরিজে ফিরবে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম থেকে আবরার আলদায়ান, নিউজ 24। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।